তো অনুপাত সমানুপাতে তোমরা জানো 4টে পর্ব আছে। প্রথমটা খুব বেসিক, যেগুলো যা সংখ্যা দিয়ে বলা আছে। 2 নাম্বার পর্বটা কি, তোমাদের জাস্ট লেখা অঙ্কগুলো আছে। 3 নাম্বার পর্ব যেটা আজকে হবে, যেটা কি, যেটা হচ্ছে ভেদ, যেটা হবে ভেদের অঙ্ক। এর পরে হচ্ছে 4 নম্বর পর্ব। ঠিক আছে, আজকে 3 নাম্বার পর্ব, যেখানে টোটাল কটা অঙ্ক আছে, 12টা অঙ্ক আছে, মানে 1 ডজন অঙ্কই আসে। সুতরাং আজকে ভেদের অঙ্কটা হবে এবং আমি আজকে ভেদের অঙ্ক শেখাবো। এবং তোমাদের ভেদের অঙ্ক আমি বলে দিই, এখনো পর্যন্ত পরীক্ষায় সেই অর্থেও কিন্তু আসেনি। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা বাকি যে সমস্ত পরীক্ষা বলো, এখনো পর্যন্ত সেই অর্থে আসেনি, কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। তার কারণটা হচ্ছে এই, যে তোমাদের কোশ্চেন কিন্তু আস্তে আস্তে আগের থেকে চেঞ্জ হচ্ছে, বিভিন্ন নতুন জিনিসের আমদানি হচ্ছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো করে রাখা মানে করে রাখা দরকার, যেহেতু জিনিসটা সহজ। আমি যদি জিনিসটা কঠিন হতো তাহলে আমি করাতাম না। খুবই ইজি জিনিস, পাতি জিনিস। এক্ষুনি মানে আমাকে এই সামনের কিছু মিনিট টাইম দাও, তোমরা নিজেরাও বুঝে যাবে। ভেদ মানে কি, এই ধরো তোমাকে প্রথম 1 নম্বর আমি অঙ্ক দিয়েই বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে এখানে, পি প্রপোর্শনাল, এই সাইনটাকে কি বলে, এই সাইনটাকে, এই যে মাঝখানে সাইনটা আছে এটাকে প্রপোর্শন বলে। ঠিক আছে, কি দেওয়া আছে, পি প্রপোর্শন কিউ স্কোয়ার, এইটা নিয়ে আগে ডিল করো। ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই ছোটবেলা থেকে জেনে আসছো পি ইকুয়াল টু কিউ স্কোয়ার, বা এই রকম জিনিসগুলো তোমরা দেখেছো, পি ইকুয়াল টু কিউ, এই টাইপের জিনিসগুলো তোমরা দেখেছো। কিন্তু এই রকম জিনিস তোমরা অনেকে দেখে থাকবে, মানে অনেকেই দেখেছো, ম্যাক্সিমাম দেখেছো, কিন্তু যারা মানে অতটা গুরুত্ব দাওনি তাদের জন্য বলছি। এইটাকে সমান সমানে কনভার্ট আরামসে করে দেওয়া যায়। পি, এই যে সাইনটা প্রপোর্শনাল, এইটাকে আমি কি করে দেবো, ইকুয়াল আমি করে দিতেই পারি। কিন্তু ইকুয়াল করে দিয়ে আমি যেমন আছে তেমন আমি একদম লিখে দিতে পারি। বোঝাতে পারলাম, পি প্রপোর্শন কিউ, সেটা আমি সোজাসুজি লিখে দিতে পারি, পি ইকুয়াল টু কিউ স্কোয়ার, আমি লিখতেই পারি। কিন্তু তার জন্য কি বসাতে হবে, তার জন্য এখানে আমাদের একটা কে বসাতে হবে। ঠিক আছে, এই কেটা কি, এই কেটাকে বলা হয় ধ্রুবক বা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, বা হচ্ছে ধ্রুবক বাংলায় বললে। ধ্রুবক মানে কি, ধ্রুবক মানে যেটা চেঞ্জ হয় না। ঠিক আছে, কে হচ্ছে এইটা। এবং আর একটা জিনিস, কে নট ইকুয়াল টু জিরো, মানে কেটা কখনো জিরো হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার তোমরা বলবে স্যার এটা কি, মানে মানে খুব কি এমন জিনিস বললেন। এবার তোমাদের একটা কথা বলি, এটা তো তোমাদের লিখে লিখে অঙ্ক করতে হবে না, তোমরা এই জিনিসটা একেবারে নাও বলতে পারো। তোমরা জাস্ট, তোমাদের তো লিখে অঙ্ক করতে হবে না, তোমাদের শুধু উত্তর জানতে চাইছে। সুতরাং এই জিনিসটা যাদের মাথায় থাকবে থাকবে, কারণ তোমার তো দরকারই নেই না লেখার। এটা যখন স্কুলে টুলে পড়তে তখন লিখতে হতো। তার কারণ কি, তার কারণ এখানে স্কুলের মাস্টার মশাই যে ছিলেন, তিনি স্যার যে ছিলেন, সে এই জিনিসগুলো দেখতো। কিন্তু এখানে তুমি নাও লিখতে পারো, জাস্ট ওই প্রপোর্শনটা তুলে দেবে, তুলে দিয়ে একটা কে আমদানি করে দেবে, মাঝখানে ইকুয়াল বসিয়ে দিবে। এইবার দেখো তোমাকে ওরা সব বলে দিয়েছে, কি বলে দিয়েছে, পি এর মান বলে দিয়েছে, কিউ এর মান বলে দিয়েছে। দেখেছো, তাহলে পি এর মান কত বলে দিয়েছে, পি এর মান বলে দিয়েছে 1। আর এই যে কিউ, কিউ এর মানও তোমার বলে দিয়েছে কত, 2। কিন্তু এখানে কি আছে, এখানে আছে কিউ এর স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার মানে 4 হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম, তাই না। পি আর কিউ এর মান আমি বসিয়ে দিয়েছি, একেবারে আমি স্কোয়ার করে বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে 1, এই 4টা তো গুণ আকারে আছে এখানে, এপারে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কে ইকুয়াল টু কত হলো, 1/4। তাহলে কে এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। তুমি এই যে জিনিসটা, এবার এটাকে আর একবার লিখে নাও, পি ইকুয়াল টু কে ইন্টু কিউ স্কোয়ার। এই জিনিসটাকেই আর একবার লিখতে হয়। ঠিক আছে, লিখে কি করবে, এইবার দেখো কিউ এর মান বলে দিয়েছে, পি এর মান জানতে চেয়েছে, মানে পি ইকুয়াল টু, কে এর মান তো তুমি একবার বের করে নিয়েছো 1/4, আর কিউ এর মান কি বলে দিয়েছে, কিউ এর মান বলে দিয়েছে 6। তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে 6 ছক কত, 36। তাহলে এইটার সঙ্গে যদি এইটা কাটি তাহলে কত হলো, 9। তাহলে পি ইকুয়াল টু কত, উত্তর 9 উত্তর। এটাই অঙ্ক, এতটাই সিম্পল অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, অঙ্ক ধরো কারোর একটু বুঝতে সমস্যা হচ্ছে এখন, কোনো অসুবিধা নেই, 2 এর অঙ্কটা করো, দেখবে আরো মানে মানে আরামসে বুঝে যাবে। বুঝতে পারলে, এই 2 এর অঙ্কটা দিয়ে করো, মানে একদম সেম অঙ্ক। কি দেওয়া আছে দেখো, এক্স প্রপোর্শনাল ওয়াই এর কিউব। তাহলে আমি কি লিখবো, এক্স ইকুয়াল টু ওয়াই এর কিউব। ঠিক আছে, এবার ওয়াই এর কিউব না লিখে তার আগে একটা কে লিখবো, তাই না, তার আগে একটা কে লিখবো। এবার কে ইকুয়াল টু ধ্রুবক মূলক সমান না লিখলেও চলবে, তাই না। তোমার তো আর এখানে তো আর মানে আলাদা করে কেউ মানে তোমাকে মানে লেখা অঙ্কের মতো নাম্বার দেবে না। সুতরাং জাস্ট এইটা যেমন আছে আমি তেমন লিখে দেবো, মাঝখানে ইকুয়াল দিয়ে দেবো যখন, তখন একটা এরকম কে লিখে দেবো। ঠিক আছে, এইবারে কি, একই ব্যাপার দেখো, প্রথমেই এক্স আর ওয়াই এদের মান বলে দিতে হবেই।
প্রথম থেকে কি বলছে, প্রথমে এদের দুজনের নাম মান বলে দিয়েছে, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় বসাবো 8, ঠিক আছে। তারপর কে চলে এলো, ওয়াই, ওয়াই এর জায়গায় কত বসাবো, ওয়াই এর জায়গায় 2 বসাবো, কিন্তু এখানে আছে ওয়াই এর কিউব, মানে 2 এর কিউব, 2 এর কিউব মানে কত হয়ে গেল 8, তাহলে কি হলো, এখানে 8, এটা গুণ আকারে আছে, এপারে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাই না, এটা এপারে গুণ আকারে ছিল, ওপারে গেলে ভাগ হয়ে গেল, তাহলে কি হলো 1 পড়ে রইলো, তাহলে কে ইকুয়াল টু কত হয়ে গেল, কে ইকুয়াল টু হয়ে গেল তোমার 1। দেখো আমি এইভাবে করেছি, তোমরা এইভাবেও করতে পারো, মানে এদিক ওদিক যেভাবেই নিয়ে যাও, কে ইকুয়াল টু তোমার কোনো অসুবিধা নেই। ব্যাস তুমি কে এর ভ্যালু পেয়ে গেলে, তারপরে কি বলেছে, তারপরে এইটা বলে দিয়েছে এক্স এর মান জানতে চেয়েছে, মানে কি বলেছিলাম আমি, এই লাইনটা আরেকবার লিখতে হয়, কি লিখতে হয়, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই কিউব, তাই না। এবার তাহলে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু তোমার জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, কে, দেখো কে হচ্ছে কত, কে মানে 1 আমি আগেই বের করে নিয়েছি, আর ওয়াই এর কিউব, ওয়াই এর ভ্যালু কত দিয়েছে 3, 3 এর কিউব মানে কত, 3 এর কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3, তাই না, 3 এর কিউব মানে কত হয়ে গেল 27, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, এক্স ইকুয়াল টু হয়ে গেল 27, মানে অপশান হচ্ছে তোমার সি। বুঝতে পারলাম, আগের অঙ্কটার অপশানটা কত ছিল, অপশান ডি ছিল। নেক্সট অঙ্ক চলো, এই অঙ্কটা কি করছে, এই অঙ্কটা হচ্ছে তোমার দেখো, এই অঙ্কটা বলেছে এ বি স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, মানে কি, মানে এই যে আগের অঙ্কটা, এই যে অঙ্কটা বলে দিয়েছিল না, এই যে অঙ্কটা তোমাদের বলে দিয়েছিল 1 নাম্বার, পি প্রপোর্শনাল কিউ স্কোয়ার, এটাকেই আমি লিখতে পারতাম পি কিউ এর সাথে সরল ভেদে আছে, কিউ স্কোয়ারের সাথে, আমি যদি এইটা লিখতাম পি কিউ স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, তার মানেও ওইটা পি প্রপোর্শনাল কিউ স্কোয়ার। আমি বুঝতে পারলাম, এখানে তাহলে কি বলেছে, এখানে এই অঙ্কটা বলেছে এ বি স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, ঠিক আছে, তাহলে এ বি স্কোয়ারের সাথে কি আছে, সরল ভেদে আছে। আমি বোঝাতে পারলাম জিনিসটা কি হলো, মানে ওই জিনিসটাই জাস্ট বলেছে, একটু বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে সেই বিখ্যাত জিনিসটা এ ইকুয়াল টু, আমি লিখতেই পারি ইকুয়াল টু, মাঝখানে শুধু একটা কে বাবুকে আনবো, মিটে গেল। এবার দেখো তোমার দুটো ভ্যালু বলেই দিয়েছে, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, তাহলে এ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখানে আমি 1 বসিয়ে দেবো, আর বি ইকুয়াল টু কত বলেছে, বি ইকুয়াল টু বলেছে 2, তাহলে এখানে স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে 4, তাহলে এই 1, এই এখানে গুণ আছে, এপারে চলে আসলে কি হবে, এইটা, এই যে 1, এই 4টা কি আছে, কে সাথে এবারে গুণ আকারে আছে, এপারে এলে ভাগ হয়ে গেল, তাহলে কি হলো, কে ইকুয়াল টু কত, 1/4। আর এখানে কিছু দেয়নি, বলেছে এর মধ্যে কোনটা সত্য, ঠিক আছে, আমার সেই জিনিসটা তো আমি বসাবোই, যেটা আমি তোমাদের বরাবর শিখিয়ে দিয়েছি, এ ইকুয়াল টু কি, কে ইন্টু বি স্কোয়ার, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ এটা তো আমরা এখান থেকে বের করেছি, তাহলে বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। এ এখানে বাকি ভ্যালু তো দেয়নি, কে এর ভ্যালুটা তুমি জানো, কে এর ভ্যালু বসিয়ে দাও, কে এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে, তাহলে এই যে নিচে 4 আছে, এটা এপারে গেলে কি হয়ে যাবে, জাস্ট 4 হয়ে যাবে বি স্কোয়ার, তাহলে কি হলো, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4a হচ্ছে তোমার আনসার, মানে কি হচ্ছে, অপশান সি হচ্ছে উত্তর। চারেরটা বলেছে কিউ প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 3/2, এটা দেখো না, এখানে একটুখানি হয়তো টাইপটা করতে ওখানে ডিফিকাল্ট, তাই না, পাওয়ারে আছে, তো এটা কি বলেছে, কিউ প্রপোর্শনাল থেকে, কিউ প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। তাহলে কি করব, আমরা এখান থেকে কি করব, কিউ ইকুয়াল টু লিখতেই পারি, কখন লিখতে পারি, যখন একটা কে এর সাথে আমার গুণ থাকবে, তাই না, কে এর সাথে গুণ হলো, তারপরে কি হচ্ছে, পি টু দি পাওয়ার 3/2 যেমন আছে তেমন আমি এখানে লিখে দিলাম। এইবারে ভ্যালু বসাবো, কি ভ্যালু বসাবো, বলেছে পি এর ভ্যালু 4, কিউ এর ভ্যালু 8, আচ্ছা কিউ এর ভ্যালু কত বলেছে, 8 বলেছে, তাহলে 8 বসালাম, কে যেমন ছিল তেমন বসালাম। পি এর ভ্যালু কত বলেছে, পি এর ভ্যালু বলেছে 4, তাহলে 4 টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এরপরে আমার অ্যাপ্রোচ কি হবে, এরপরে অ্যাপ্রোচ হচ্ছে আমার, এটা হয়ে গেল 8, কে, এই 4টাকে আমি এরকম ভাবে লিখতে পারি 2 স্কোয়ার, লিখতেই তো পারি, তার উপরে যেটা ছিল সেটা আমি লিখে দেবো, 4টাকে জাস্ট আমি 2 স্কোয়ার হিসাবে লিখেছি, কোনো সমস্যা নেই, লেখা যেতেই পারে। তাহলে কি হচ্ছে, এখানে যদি এই 8 হয়, কে হয়, এই যে 2 স্কোয়ার লিখলাম, ভালো করে খেয়াল করো, এই যে স্কোয়ারটা, তার সঙ্গে এইটা কি হচ্ছে, 3 এর 2 পাওয়ারটা ছিল না, আমি জাস্ট ব্র্যাকেটটা তুললাম,
তাহলে কি হচ্ছে, এইটার সঙ্গে এইটা কেটে বেরিয়ে যাচ্ছে, 2 আর নিচে 2 আছে, তাহলে কে পড়ে আছে, এপারে পড়ে আছে 8, এপারে পড়ে আছে কে, 2 এর মাথায় শুধু পড়ে আছে 3। এটাকে সূচকের অঙ্ক বলে, ঠিক আছে। সূচক যাদের একটু করা আছে তারা এগুলো আর একটু বেটার পারবে। তাহলে এখান থেকে 8 ইকুয়াল টু কত হচ্ছে, কে ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 3 মানে কত হলো 8। একই ব্যাপার, এপারেও 8 গুণ আছে, এপারেও 8 গুণ আছে, জাস্ট কেটে গেল। তাহলে কি পড়ে রইলো, কে ইকুয়াল টু কত 1 পড়ে রইলো। বলছে নিচের কোনটি ঠিক, নিচের কোনটি ঠিক মানে কারণ সেই আমার সেই বিখ্যাত যে এটা সেটা আমি বসিয়ে নেবো আরেকবার, প্রত্যেকবারই তো বোঝাচ্ছি, রিপিট করছি এইটা। তাহলে এখান থেকে কে এর ভ্যালু তো 1, আমি তো পেয়েই গেছি, তাহলে কে এর ভ্যালু শুধু বসিয়ে দাও, 1 মানে নর্মাল থেকে যাবে, তাহলে পি টু দি পাওয়ার 3/2। তাহলে 1 মানে তো কিছুই নয়, জাস্ট একটা 1 গুণ হয়ে যাবে, ওটা যেমন বসে আছে তেমন থাক। এইবার এখানে কি করব, ভালো করে খেয়াল করো, আমি যদি দুটো সাইডেই স্কোয়ার করি, দুটো সাইডেই যদি স্কোয়ার করি কোনো সমস্যা নেই, স্কোয়ার করা যেতেই পারে। তাহলে কি হলো, এটা হয়ে গেল কিউ স্কোয়ার, আর এটা কত হয়ে গেল, এটা উপরে উপরে কি হয়ে যায় 6, আর নিচে কত আছে 2, তাই না। কাটাকুটি করলে কত হচ্ছে 3, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি টু দি পাওয়ার 3। তাহলে অপশান বি দেখো তোমার উত্তরের সাথে ম্যাচ করছে, অপশান বি উত্তরের সাথে ম্যাচ করছে। আবার এইটা অনেকে ডিরেক্ট এখান থেকেও করে দিতে পারে, ঠিক আছে। কি আছে, কিউ স্কোয়ার ইকুয়াল টু পি টু দি পাওয়ার কি আছে 3/2, আর বাইরে কত আছে, বাইরে 2 আছে, তো অনেকে এইটার সঙ্গে এটা ডিরেক্ট কেটে দিতে পারে, কেটে দিয়ে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি টু দি পাওয়ার 3 এখান থেকেও ডিরেক্ট তুমি বলতেই পারো, কোনো অসুবিধা হবে না। বোঝা গেল। তাহলে 4-এর অঙ্কটার উত্তর কি হলো, 4-এর অঙ্কটার উত্তর হলো তোমার কিউ স্কোয়ার ইকুয়াল টু পি টু দি পাওয়ার 3, ঠিক আছে, বা পি কিউব, সেটা হচ্ছে তোমার অপশান বি হচ্ছে তোমার উত্তর। নেক্সট 5-এরটা কি বলছে, বলছে এক্স রাশিটি ওয়াই এবং জেড এর সাথে যৌগিক ভেদে আছে, ঠিক আছে, কিছুই নয়, এক্স রাশিটি ওয়াই এবং জেড এর সাথে কি বলছে, যৌগিক ভেদে আছে। তার মানে সিম্পলি এইটা বলছে ওয়াই এবং জেড এদের সাথে যৌগিক ভেদে আছে। ওয়াই এবং জেড এর যৌগিক ভেদে আছে মানে কিছু না, এক্স প্রপোর্শনাল ওয়াই ইন্টু জেড হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি কি বলেছিলাম, সমান সমান আমি দিতেই পারি, কোনো সমস্যা নেই, জাস্ট এর সাথে একটা কে গুণ করে দেবে, তাহলে কেউ কিচ্ছু বলবে না। এইবারে সেই দেখো কে নট ইকুয়াল টু 0, কে ধ্রুবক, ওগুলো তোমার তো কেউ দেখতে যাচ্ছে না এখানে ডেসক্রিপটিভ রাইটিং, সুতরাং ওগুলো লেখার দরকার নেই। এইবারে কি হচ্ছে বলেছে, দেখো প্রথমে কি বলে দিয়েছে, মান তোমাদের সবসময় বলে দেবে, ওয়াই এর ভ্যালু 2 বলে দিয়েছে, জেড এর ভ্যালু 4 বলে দিয়েছে, এক্স এর ভ্যালু 8 বলে দিয়েছে প্রথমে। তাহলে এক্স এর ভ্যালু কত বলে দিয়েছে 8, চলো কে যেমন ছিল তেমন থাক। তারপরে কি আছে, ওয়াই এর ভ্যালু কত বলে দিয়েছে, ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 2, জেড এর ভ্যালু কত বলে দিয়েছে, জেড এর ভ্যালু বলে দিয়েছে তোমার 4। তাহলে কত হচ্ছে, এটার সঙ্গে এটা দিয়ে যদি কাটি 4, আবার এই 4 এর সঙ্গে 4 কেটে গেল, তাহলে কি হলো 1 পড়ে রইলো। তাহলে কে এর ভ্যালু কত পড়ে রইলো, কে এর ভ্যালু পড়ে রইলো 1। এইবারে দেখো আবার বলে দিয়েছে ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু, তোমার এক্স এর ভ্যালু জানতে চেয়েছে, মানে কি বলেছে, এটা আরেকবার লিখতে হয়। এটা কি ছিল, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড, তাই না। তাহলে এখানে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, আর জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু কত দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে 2, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2, আমি বি হচ্ছে আনসার। বলছে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে থাকে, জেড এর সাথে ব্যস্ত ভেদে থাকে, এই কথাটার মানে আগে জানতে হবে। দেখো এতক্ষণ আমি তোমাদের সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক নিয়ে কিচ্ছু বলিনি, তার কারণ প্রথমেই একটা জিনিস আমি শেখাচ্ছিলাম যে কিভাবে প্রপোর্শন থেকে ইকুয়াল টু আসতে হয়, কিভাবে কনস্ট্যান্ট রাখতে হয়। সেখানে যদি আমি সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক নিয়ে সব বলে দিতাম, তাহলে কিন্তু অনেকেরই মাথায় একটু চাপ চলে আসতো। এখন আমি বলবো, খুব সিম্পল ভাবে বলবো, জিনিসটা বোঝো। আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে সরল সম্পর্ক। আচ্ছা, প্রথমে বাস্তব জিনিস দিয়ে বোঝার চেষ্টা করা হয়, ঠিক আছে। সরল সম্পর্ক মানে কি, সরল সম্পর্ক মানে সে যা চায় তুমিও তাই চাও, সে যা বলে তুমিও তাই শোনো। কি সরল সম্পর্ক, তুমি এবং তোমার প্রেয়সী ঘুরতে বেরিয়েছো, এখন সে বলছে যে চলো ফুচকা খাওয়া হোক, তুমি বলো চলো খাওয়া হোক, সে বলছে আরো খাওয়া হোক, তুমি বলছো আরো খাওয়া হোক,
সে বলছে আজকে ঝালমুড়ি খাবো না, তুমি বলছে খাবো না। মানে কি সরল সম্পর্ক না? ছেলেরা এটা করে, ঠিক আছে। মোটামুটি যা পছন্দ নয় প্রথম প্রথম সব তার নিজের পছন্দ, বুঝলে। সেই একটা কথা আছে না হিন্দিতে, একটা শায়রি আছে খুব ভালো, তুমকো জো পছন্দ ওহি বাত কহেঙ্গে, তুম আগার দিন কো রাত কহে তো রাত কহেঙ্গে। মানে সোজা কথা, সরল সম্পর্ক যে সেইটা, সে যা বলবে আমি তাই করব। মানে মানে প্রেয়সী যা চাইবে আমি তাই দেব, সে যাই হবে, এগুলো সব সরল সম্পর্ক। মানে এটা ধরে নাও তুমি, আর এটা ধরে নাও তোমার প্রেয়সী, তোমাদের মধ্যে কি আছে? সরল সম্পর্ক। এইটাই যদি আমি ম্যাথামেটিক্সের ভাষায় বলি তাহলে কি হবে? দেখো, তুমি একদল ছেলে যত বেশি, মানে যত বেশি তুমি মানুষের সংখ্যা মানে বাড়াবে, তত বেশি কাজ হবে। একটা কাজ করছো, 10 জন মানুষ মিলে যে কাজটা করছো, 100 জন মানুষ হলে আরো বেশি কাজ করবে, একজন মানুষ হলে কম কাজ করবে। এটা সরল সম্পর্ক হলো না তোমাদের অঙ্কের ভাষায়? ঠিক আছে, এটা তোমাদের অঙ্কের ভাষায় সরল সম্পর্ক হলো না? মানুষের সাথে কাজের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তবে আরো বলো, ধরো তুমি 10 জন মানুষ মিলে একটা পুকুর কাটছে, যতটা কাটবে 100 জন মানুষ হলে আরো বেশি কাটবে, আরো বেশি কাজ হবে। তাহলে এগুলো সব সরল সম্পর্ক, বোঝা গেল। তুমি বাইকে কান পাকাচ্ছ, তুমি যত জোরে কান পাকাবে তুমি তত বেশি রাস্তা কভার করবে, তাই না? যত জোরে তুমি কান পাকাবে, যত তোমার স্পিড হবে, তোমার ডিস্টেন্স তত বেশি কভার হবে। যত জোরে যাবে তত বেশি রাস্তা যাবে, যত আস্তে যাবে তত কম রাস্তা যাবে। তাহলে স্পিডের সাথে ডিস্টেন্সের কি সরল সম্পর্ক? তাহলে কি হলো, বাস্তব জীবন থেকে তোমার এটা। তাহলে সরল সম্পর্ক মানে কি? সরল সম্পর্ক মানে নর্মাল একটা এরম প্রপোর্শন থাকবে, এরম নর্মাল থাকবে। তাহলে এখানে কি বলছে, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। মানে কি? মানে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, সুন্দর সম্পর্ক, ও যা বলে ও তাই করে, তাই না? এরপরে কি বলছে, বলছে এবার আরেকটা কথা আছে, ব্যস্ত সম্পর্ক। চলো এবার ব্যস্ত সম্পর্কটা নিয়ে জেনে যাওয়া যাক। আচ্ছা, ব্যস্ত সম্পর্ক, এইটা ব্যস্ত সম্পর্ক না করে এর নাম দেওয়া উচিত ছিল উল্টো সম্পর্ক। একই ব্যাপার, ওই ব্যস্তটাই হচ্ছে উল্টো। উল্টোটা লিখলে খারাপ লাগে, তাই জন্য ওরা ব্যস্ত সম্পর্ক লিখেছে। উল্টো সম্পর্ক মানে কি? উল্টো সম্পর্ক মানে ইংরেজিতে বলে ইনভার্সলি প্রপোর্শনাল বা ইনভার্সলি রিলেটেড, তাই না? ইনভার্স মানে উল্টো। মানে এখানে তুমি আর তোমার প্রেয়সী ছিল, তাই না? ও যা বলতো তুমি তাই। এবার ঠিক প্রেয়সীর সাথে তোমার বিয়ে দেওয়া হলো এবং বিয়ের যথারীতি বছর 2-3 পূর্তি পালন হলো। তখন কি হবে? তখন সে যা বলছে তুমি তার উল্টো কাজ করছো, এবং তুমি যা বলছো সেও তার উল্টো কাজ করছে। মানে কি? তখন উল্টে দাও, 1/something হয়ে যাবে, বুঝলে? মানে কি? মানে এটা বিবাহ, বিবাহ মানে একদম পুরো বিবাহ, বুঝতে পারলে? আর কিভাবে বোঝাবো বলো তো? এবার দেবে খালি কথা কাটাকাটি হচ্ছে, তুমি যা বলছো তার পছন্দ হচ্ছে না, সে যা বলছে তোমার পছন্দ হচ্ছে না, মানে উল্টো সম্পর্ক। আগে কি সুন্দর ছিল, একই লাইনে সরল সম্পর্ক। এবার কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক মানে কি, জাস্ট একই লাইনে থাকবে না, 1/something হয়ে যাবে। মনে পড়ছে? এইবারে এখানে কয়েকটা অঙ্কের ভাষায় যদি এক্সাম্পল দিই আমি, তাহলে দেখো, তোমার যত মানুষ বাড়বে, তোমার যত মানুষ বাড়বে দিনের সংখ্যা তত কমবে। তুমি ধরো 10 দিন 10 জন মানুষ, তুমি নিজে নর্মাল ভেবে দেখো যে তোমরা 2 জন বন্ধু আছো, জগাই আর মদাই, ঠিক আছে? দুজনে মিলে একটা কাজ করতে পারো, ধরে নাও 2 দিনে। তোমার আর একটা বন্ধু এসে সাহায্য করলো, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে না? যখন তুমি, তোমার বাবা কোনো একটা কাজ করছে, দেখছো বাবা কষ্ট করছে, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ তোমার বাবা একটা কাজ করছে, কষ্ট করছে, তুমি দেখছো বাবা 3-4 ঘন্টা লেগে যাবে, তুমি গিয়ে বাবার সঙ্গে হাত লাগালে। কেন লাগালে? যাতে তোমার বাবার সময়টা, এটা ব্যস্ত সম্পর্ক 1/, হওয়া উচিত ছিল, যাতে তোমার বাবার সময়টা কম লাগে। তাই জন্য তুমি যত তুমি গিয়ে হেল্প করলে, মানে মানুষ বেড়ে গেল, তাহলে কি হচ্ছে, টাইম বা ঘন্টা সেটা কি হচ্ছে, কমে যাবে। তাহলে এগুলো কি সব ব্যস্ত সম্পর্ক? একটা জিনিস বাড়ছে আর একটা জিনিস কমছে,
সুতরাং এগুলো সব কি হয়, ব্যস্ত সম্পর্ক, মানে উল্টো দিকে যাচ্ছে, এই বিবাহ রিলেশনের মতো। আমি বোঝাতে পারছি জিনিসটা কি বোঝালাম, মানে কি বলতে চাইছি। তুমি যে মানে ধরো আর একটা ধরো এক্সাম্পল নাও, তুমি স্পিড স্পিড বাড়াচ্ছ, তোমার সময় কি লাগবে, সময় কম লাগবে। ধরো তুমি এখানে বসে আছো এবং এখানে তোমার প্রেয়সী বসে আছে, তুমি বাইক নিয়ে জোরে যাচ্ছ, তার কারণ কি, প্রেয়সী তোমাকে 6টার সময় টাইম দিয়েছিল, তুমি বাড়ি থেকে বেরোচ্ছ 6টার সময়, কিংবা ধরে নাও 5:55। এবার তুমি দেখছো গালাগাল খাওয়া যাবে না, কান পাকিয়ে নিয়েছো বাইকের জোরে, খুব স্পিডে যাচ্ছ। কেন খুব স্পিডে যাচ্ছ, তুমি সময়টাকে কমাতে চাইছো যাতে না ওখানে গালাগাল খাই গিয়ে। তার মানে স্পিড বাড়ালে কি হয়, সময় কমে। সুতরাং এগুলোও কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক বা উল্টো সম্পর্ক। ঠিক আছে, তোমরা ছোটবেলায় মানে বয়েলসের সূত্র পড়েছিলে, মনে আছে? সেখানে কি বলা হয়েছিল, পি প্রপোর্শনাল টু 1/v। বয়েলের সূত্র যাদের মনে আছে, যত প্রেসার বাড়াবে তত আয়তন কমবে। মানে সোজা কথা, বয়েলের সূত্র মানে একটা বেলুন নেবে, বেলুনের এরকম প্রেসার বাড়াবে, বেলুনটার কি হয়, আয়তন ছোট হয়ে যায় না, মানে বেলুনটা ছোট হয়ে যাচ্ছে, তো ওইটাই বলছে। আমি চাপ দিচ্ছি মানে জোরে শক্তি প্রয়োগ করছি, তাহলে বেলুনটা আয়তন না বেড়ে গিয়ে ছোট হয়ে যাচ্ছে, খুব পাতি জিনিস। ওটাই দেখো, বয়েলের সূত্রটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক ছিল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এক্স ওয়াই এর সাথে কি আছে, সরল ভেদে আছে। তাহলে আমি লিখে দিলাম এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। আর কি আছে, জেড এর সাথে কি আছে, ব্যস্ত ভেদে আছে। তার মানে কি, এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। এবার এই দুটোই দেখো, দুদিকেই তো এক্স আছে, তাহলে এক্স প্রপোর্শনাল টু, আমি এইটা লিখতেই পারি, এটা ওয়াই আর নিচে এটা আছে, সুতরাং এটা জেড। দুটোকে মিশিয়ে দিলাম, এটা উপরে যেমন আছে তেমন, এটা নিচে যেমন আছে তেমন। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড, এটা লেখা যেতেই পারে, কোনো সমস্যা নেই। এইবার যেমন আগে অঙ্ক করেছিলে এখনো সেম অঙ্ক করে দাও। কি করবে তুমি, এক্স একটা ইকুয়াল করে দাও, ইকুয়াল করলে কি হচ্ছে, একটা কে চলে আসবে আর বাকি যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এই যে দেখো এখানে দেখো তিনজনের ভ্যালুও দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রথমে কার দেখবো, এক্স এর ভ্যালু 4 দিয়েছে, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, 4, তাই না? এই এক্স এর জায়গায় কি বসালাম, 4। তারপরে কি দিয়েছে, তারপর কেটা যেমন আছে তেমন রেখে দাও। তারপর কি আছে, তারপর দেখো এখানে এই ওয়াই এর ভ্যালু দিয়েছে, ওয়াই এর ভ্যালু কত দিয়েছে, 8। সুতরাং এই যে ওয়াই এর জায়গায় আমি কি বসাবো, 8 বসাবো, বাই এই যে এখানে দেখো জেড, জেড এর জায়গায় কত বসাবো, জেড এর জায়গায় 2 বলে দিয়েছে, তাহলে 2 বসাবো। তাহলে আমি যদি এটার সঙ্গে এটা কাটাকুটি করি, কত হচ্ছে, 4 হচ্ছে। আর এপারে 4 এর এপারে 4 কাটাকুটি হয়ে গেল, তাহলে এপারে 1, এপারে কে, মানে কে ইকুয়াল টু 1 পড়ে রইল। তাহলে আমি কি বলেছিলাম, এইটা আর একবার ধরে লিখবে, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু 1 লেখা হলো। ওয়াই এর ভ্যালু কত, এই যে ওয়াই, ওয়াই এর ভ্যালু কত আছে, 16 আছে, উপরে 16, বাই এই যে জেড, জেড এর ভ্যালু কত আছে, 4, তাহলে 4 লিখলাম। এটার সাথে এটা কাটলাম, 4 বেরোল, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হয়ে গেল তোমার 4। তাহলে অপশান ডি হচ্ছে তোমাদের উত্তর, এক্স ইকুয়াল টু 4 হচ্ছে আনসার। বোঝা গেল? আমি এখানে এই অঙ্কটা আমি নর্মালিও করে দিতে পারতাম, আমি এই জাস্ট সম্পর্কটা যে কোনটা সরল ভেদ কোনটা ব্যস্ত ভেদ এটাও আমি এখানে শিখিয়ে দিয়ে চলে গেলাম। নেক্সট 7 নম্বর অঙ্কটা কি করে করব, দেখো 7 নম্বর অঙ্কর জন্য একটা বৃহত্তর প্রসেস আছে, কিন্তু আমরা সেটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে পারি। এখানে কি বলে দিয়েছে, এ প্রপোর্শনাল বি স্কোয়ার, তাই না, এ সমানুপাতি বি স্কোয়ার, আর এটা কি বলে দিয়েছে, বি সমানুপাতি সি স্কোয়ার। এইবার ভালো করে খেয়াল করো, এখানে বি স্কোয়ার আছে, এইটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, এখানে বি স্কোয়ার হবে। আর কি, এদিকটায় যদি স্কোয়ার হয়ে যায় তাহলে এই দিকটাও আমার স্কোয়ার করতে হবে, মানে কি, মানে এই জিনিসটা হবে। মানে কিছুই নয়, আমি দুদিকে কি করলাম, দুদিকে এরকম স্কোয়ার করে দিলাম, তাই না, জিনিসটা তাই দাঁড়ালো। তাহলে বেসিক্যালি জিনিসটা কি হলো, বি স্কোয়ার প্রপোর্শনাল এই যে জিনিসটা, তাহলে কি হয়, এই জিনিসটা সি স্কোয়ারের উপরে স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 4। আমি এটা কেন করলাম, তার কারণ হচ্ছে এই যে বি স্কোয়ার এর জায়গায় আমি এই জিনিসটা বসাবো, তাই না, বি স্কোয়ার মানে তো আমি জেনে গেছি, এর জায়গায় আমি এই জিনিসটা বসাবো। ঠিক আছে, তাহলে এ প্রপোর্শনাল বি স্কোয়ার ইকুয়াল টু আমি কি পেলাম, সি টু দি পাওয়ার 4, মানে কোনটা হলো,
অপশান বিতে দেখো এইটা আছে এ প্রপোর্শনাল বা এ সমানুপাতিক সি টু দি পাওয়ার 4, মানে উত্তর কত? উত্তর হচ্ছে অপশান বি। এইবার তোমরা যদি আমাকে প্রশ্ন করো স্যার এইটা কি রাইট প্রসেস, আমি বলবো না, এইটা কিন্তু একদমই রাইট প্রসেস না, কিন্তু এইটা সব থেকে ইজিয়েস্ট এবং শর্টেস্ট প্রসেস, ঠিক আছে। এইবার কেউ যদি বলে আমি রাইট প্রসেসে করব, তখন কি, তখন ওই কে ধ্রুবক ধরে ধরে আমাদের অঙ্কটা করতে হয়, অনেক বড় হয়ে যায়, সেটার কিন্তু কোনো দরকার নেই। তার কারণ কি? তার কারণ এখানে যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ নয়, শুধুমাত্র উত্তর বের করতে হবে এবং টিক মারতে হবে, এইটাই হচ্ছে তোমাদের এই কম্পিটিটিভ এক্সামের জন্য একদম রাইট প্রসেস, ঠিক আছে। বেশি ওই ধরাধরি করতে গেলে অনেক কিন্তু সময় চলে যাবে। সুতরাং আমি বলবো এটাই করো এবং আগে বাড়ো, অত ভাবনা চিন্তা করতে হবে না, জাস্ট উত্তর বেরিয়ে গেছে, পরের অঙ্কটায় চলো। আটেরটা কি? আটেরটা একটু অঙ্ক করতে হবে, ঠিক আছে। আটের অঙ্কটা একটু করতে হবে। কি বলেছে? এইটার সঙ্গে অনুপাত এই পুরোটা দিয়েছে, যেখানে পি কিউ আর এর সব ধ্রুবক দিয়ে দিয়েছে, কোনটি সঠিক? আচ্ছা চলো, কি বলছে? পি এক্স প্লাস কিউ বাই ওয়াই, এটা এই যে অনুপাতটা, এটাকে যদি আমি সরাই, এটা কের সাথে গুণ হবে, কে নট ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু ধ্রুবক, সে যা ইচ্ছা লেখো তোমরা। তারপরে কি হচ্ছে, যেটা আছে আর এক্স প্লাস এস বাই ওয়াই, আর এক্স প্লাস এস বাই ওয়াই, এটা আছে। এইবারে আমি কি করব? আমি যেটা করব সেটা হচ্ছে পি এক্স প্লাস যেটা আছে সেটা লিখলাম, পি এক্স প্লাস কিউ বাই ওয়াই ইকুয়াল টু, কের সাথে যদি গুণ হয় তাহলে কি হচ্ছে, কে ইন্টু আর এক্স প্লাস ফের কের সাথে যদি গুণ হয় কে সি বাই ওয়াই। এবারে আমি কি করব? এবারে আমি এক্স গুলোকে এক জায়গায় নিয়ে আসবো, মানে এই যে পি এক্স আর এই যে কে আর এক্স, এই কে আর এক্সটাকে এপারে যদি নেই তাহলে কি হয়ে যাবে, মাইনাস কে আর এক্স। আর এখানে কি আছে অলরেডি, কে সি বাই ওয়াই, এইটাকে যদি আমি এপারে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, মাইনাস কিউ বাই ওয়াই। মানে আমি কি করলাম, বেসিক্যালি আমি এক্স আর ওয়াই দুটোকে, এক্স গুলোকে এপারে নিয়ে এলাম, ওয়াই গুলোকে আমি এপারে নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে কি করবো এবারে আমি যদি এখান থেকে এক্সটা কমন নিয়ে নিই, এক্সটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে আছে, পি মাইনাস কে আর, পি মাইনাস কে আর ইকুয়াল টু, এখান থেকে যদি আমি 1/y-টা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে আছে, উপরে পড়ে আছে কে সি আর এপারে কি পড়ে আছে কিউ, ঠিক আছে। এইবারে কি করব? এইবারে দেখো এই এক্স এক্স হলো, আর কি এপারে যে ওয়াইটা আছে এইটাকে যদি আমি এপারে আনার চেষ্টা করি তাহলে কি হচ্ছে, এক্স ওয়াই, আর এপারে যেটা আছে সেটা এমন থাক কেসি মাইনাস কিউ, আর এটা যেটা আছে সেটা এবারে বাই করে দিলাম পি মাইনাস কে আর। মানে বেসিক্যালি এক্স আর ওয়াইটাকে আমি এক জায়গায় আনলাম, আর পুরো যে বাকি জিনিসটা সেটা অন্য জায়গায় নিয়ে চলে গেলাম, এটা করলাম। ব্যাপারটা দেখো, তুমি নিজে জানো কে মানে ধ্রুবক, আমি সবসময় প্রথম থেকেই বলে আসছি, কে নট ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু ধ্রুবক বা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, যেটা পাল্টায় না। তাহলে কে আর দেখো, আর এখানে দেখো বাকি সমস্ত কিছু, তোমাদের এখানে কি বলে দিয়েছে, বাকি সমস্ত, সরি এটা সিসি বারবার বলে গেছি তাই না, এটা এস ছিল, এটাই এখান থেকে এস ছিল, সেটাকে সিসি আমি করে গেছি, কোনো ব্যাপার নয়, জাস্ট একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, ওটা এস ছিল, বুঝতে পারলে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। জাস্ট ওই নাম্বারটা এখানে যেহেতু ওই একটু ভিতরে ঢুকে গেছে তো আমি সি বলে কনসিডার করে নিয়েছি, কোনো ব্যাপার না। দেখো এখানে দেখো সবকটাই পি কিউ আর এস সবাই ধ্রুবক, তাহলে এখানে কারা কারা আছে, দেখো এখানে আছে পি কিউ আর এস, এরা তাহলে সবাই ধ্রুবক। আর তার সাথে কে আছে, তার সাথে যে কে কে, আমি তো কে তো ধ্রুবক আমি প্রথমেই বলে দিয়েছি। তাহলে সবাই ধ্রুবকগুলো যখন একসাথে থাকে তাহলে সেটা কি হয়, দিনের শেষে সেটা ধ্রুবকই হয়। সব ধ্রুবকগুলো যখন একসাথে থাকে দিনের শেষে সেটা কি হয়, এগুলোও যখন গুণ ভাগ যাই কারে থাকে না কেন, এন্ড অফ দ্য ডে এটা ধ্রুবক। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কি হলো, ধ্রুবক, মানে অপশন ডি হচ্ছে তোমার আনসার, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। নেক্সট চলো, নেক্সট নয়েরটা, এ প্রপোর্শনাল 1/b স্কোয়ার আর কি বি প্রপোর্শনাল 1/c স্কোয়ার, ঠিক আছে।
এ প্রপোর্শনাল 1/b², বি প্রপোর্শনাল 1/c²। তাহলে এ আর সি এর মধ্যে সম্পর্ক কি? দেখো একই ব্যাপার, এখানে b² আছে, তাহলে এইটাকেও আমি b² বানাবো। ঠিক আছে, এইটাকে যদি আমি b² বানাই তাহলে কি হচ্ছে, এদিকেরটাও তাহলে আমার স্কোয়ার দিতে হবে, এদিকেও স্কোয়ার দিতে হবে। তাহলে কি হচ্ছে, b² ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1, আর এই c² এর স্কোয়ার মানে কত, c⁴। ঠিক আছে, তাহলে b² ইকুয়াল টু আমি পেয়ে গেলাম c⁴। আচ্ছা, এইটাকে যদি আমি উল্টে দিই 1/b², তাহলে এটাও উল্টে যাবে, গিয়ে কি হয়ে যাবে, c⁴। আমি একে যদি উল্টে দিই তাহলে এ উল্টে যাবে, তাই না? এইটা মানেই তো হচ্ছে নিচে 1 থাকাও যা না থাকাও তাই। আমি এদিকেরটা উল্টে দিলাম, ওদিকেরটা উল্টে গেল, উল্টে গিয়ে c² হয়ে গেল। আমি কেন এই জিনিসটা করলাম, তার কারণ এখানে 1/b² আছে, তাহলে উল্টে দিলে আমিও 1/b² পেয়ে গেলাম। তাহলে 1/b² ইকুয়াল টু কত, c⁴, মানে প্রপোর্শনাল টু c⁴। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট বলতে পারি এর সাথে সি এর সম্পর্ক কি, এ প্রপোর্শনাল c⁴, মানে অপশন বি হচ্ছে আমাদের উত্তর। অপশন বি হচ্ছে আমাদের উত্তর। আমি বোঝাতে পারলাম জিনিসটা কি হলো? ঠিক আছে, এবার এই অঙ্ক তুমি কে কে ধরে ধরে করতে পারো, কিন্তু আমি বলবো ওই কে ধরে এই সমস্ত অঙ্ক অ্যাভয়েড করো, কোনো দরকার নেই। নেক্সট 10-এর অঙ্ক, এক্স প্রপোর্শনাল ওয়াই, এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 12, তাহলে কোনটা ঠিক? এ তো তোমাদের একদম সেই প্রথমের অঙ্কের মতো চলে গেল, তাই না? এক্স প্রপোর্শনাল ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে, একটা ধ্রুবক আসবে, তার সাথে ওয়াই হচ্ছে তোমার গুণ হবে। এবার সেই ধ্রুবক নট ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট, যা ইচ্ছা লেখো, না লিখলেও চলবে, তোমাদের তো আর অঙ্ক করে দেখাতে হবে না। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি এক্স এর ভ্যালু কত ছিল, 4। এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু আছে 4, তাহলে 4 বসাও, ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর ভ্যালু কত আছে, ওয়াই এর ভ্যালু আছে 12। ঠিক আছে, তাহলে এইটার সাথে এইটা যদি কাটে তাহলে কত হচ্ছে 3, আর এখানে 1, তাহলে কত হচ্ছে 1/3 ইকুয়াল টু কত, কে। কে ইকুয়াল টু 1/3, কোনো সমস্যা নেই। আর আমি কি বলেছিলাম, এইটাকে আর একবার লিখবে, এক্স ইকুয়াল টু কে ওয়াই। তাহলে কি বলেছে, তাহলে এক্স যেমন আছে থাক, কে এর ভ্যালু তুমি জানো 1/3, সেটা ইন্টু ওয়াই। তাহলে এই 3টা এপারে চললে কি হয়ে যাবে, 3x ইকুয়াল টু ওয়াই। 3x ইকুয়াল টু ওয়াই মানে কোনটার সাথে মিলছে, দেখো এই 3x ইকুয়াল টু ওয়াই মানে অপশন সি এর সাথে মিলছে, মানে উল্টে দিলে ওটাই তো আসবে। বোঝাতে পারলাম? এখানে যেহেতু আর নেক্সট কোনো ফার্দার ভ্যালু দেয়নি, তাই জন্য এদের রিলেশনশিপ চেয়েছে। তুমি দেখবে এই অঙ্কটা তোমাকে আরো এক জায়গায় চেয়েছিলে, সেটা কোথায়, সেটা হচ্ছে এই জায়গা, সেখানে কোথায় চেয়েছিল, হ্যাঁ এই জায়গাটাতে। নেক্সট কোনো যখন ফার্দার রিলেশনশিপ দেয় না, যেমন একটা বেসিক পার্থক্য আছে এই অঙ্কগুলোর মধ্যে। ঠিক আছে, দেখো এই অঙ্কে অনেক ভ্যালু বলে দেয়, ঠিক আছে, একবার ভ্যালু বলে দিয়েছে, আবার ভ্যালু বলে দিয়েছে, দুবার ভ্যালু বলে দিয়ে জানতে চেয়েছে আরেকটার ভ্যালু। আর এই অঙ্কগুলো দেখো একবার ভ্যালু বলে দিয়েছে আর ফার্দার কোনো ভ্যালু বলতে বলেনি, তখন রিলেশন জানতে চাইছে। দেখো এই অঙ্কটাও সেম হয়েছে, লাস্ট অঙ্কটাও সেম করতে বলেছে। ঠিক আছে, এটা দেখো, এটা দেখো একবার ভ্যালু বলে দিয়েছে আর বলেনি, তখন কি জানতে চাইছে, তখন রিলেশনশিপ জানতে চাইছে, তখন আমরা বলে দিয়েছি। এই অঙ্কটার ক্ষেত্রে আবার দেখো একবার ভ্যালু বলে দিয়েছে আবার ভ্যালু বলে দিয়েছে, তখন তোমার মান জানতে চাইছে। জিনিসগুলো পার্থক্যগুলো করতে হবে, বুঝতে পারলে? তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কে, কে ইন্টু ওয়াই। এবার কি বলেছে, এক্স এর ভ্যালু দিয়েছে 2, তাই না? তাহলে এক্স এর ভ্যালু 2 মানে আমি এখানে 2 বসাবো। ওয়াই এর ভ্যালু কত দিয়েছে, ওয়াই এর ভ্যালু দিয়েছে 8, তাহলে 8 বসাবো। যদি কাটি এটা কত হচ্ছে, এটা 1 যাচ্ছে, এটা 4 যাচ্ছে, মানে 1/4 ইকুয়াল টু কে। আবার ওয়াই এর ভ্যালু দিয়েছে যখন, তখন আমার মান জানতে চেয়েছে, সুতরাং রিলেশনটা শিপটাকে আমার আরেকবার লিখতে হবে, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। এক্স এর ভ্যালু তোমার জানতে চেয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু কে এর ভ্যালু আমরা বসিয়ে দেবো 1/4, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 16, যদি 4-এর সাথে কাটে 4 হয়ে গেল তোমার 16। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 4, মানে অপশন ডি হচ্ছে 1। আমি বারবার বলছি, দেখো একবার ভ্যালু বলে দিয়েছে, দেখো এখানে আবার ভ্যালু বলেছে, তখন মান জানতে চেয়েছে। আর আগের অঙ্কটায় দেখো যে একবার ভ্যালু দিয়েছে আর কিচ্ছু ভ্যালু দেয়নি, তার মানে অবশ্যই সেই অঙ্কে রিলেশনশিপ চাইবে। এই পাঠ্যগুলো যখনই তুমি করতে পারবে, তখন হয়ে যাচ্ছে তোমার মানে মানে কি বলবো, তখন আর তোমার এই সমস্ত সমস্যা হবে না। এইবার হচ্ছে 12 অঙ্কটা, আর এটাই হচ্ছে তোমাদের আজকে শেষ অঙ্ক। কি বলেছে, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে থাকে। আমি তোমাদের অনেক আগে শিখিয়ে দিয়েছি সরল ভেদে থাকা মানে এইটা, অনেক কিছু এক্সাম্পল দিয়েছি। এবং জেড এর বর্গের সাথে ব্যস্ত সম্পর্ক থাকে, মানে এক্স কি বলছে, জেড এর বর্গ
মানে জেড স্কোয়ার এর সাথে কি বলেছে ব্যস্ত সম্পর্ক থাকে, ব্যস্ত সম্পর্ক থাকে মানে কি উল্টে যাবে, উল্টো সম্পর্ক। তাহলে দেখো তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই এক্স প্রপোর্শনাল 1/z স্কোয়ার, তাহলে কি হবে এক্স প্রপোর্শনাল y/z স্কোয়ার, এটা আমি ডিরেক্ট লিখতে পারি এক্স প্রপোর্শনাল 1/z স্কোয়ার। কেন ওই দুটো মিললে তো এটাই হয়, দুদিকে এক্স আছে বাকি যেদিকে আছে বসিয়ে দাও। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স জাস্ট প্রপোর্শনালটা তুললে আমার কি চলে আসে একটা কে চলে আসে, বাকি যা ছিল তাই থাক। এইবার দেখো তোমার ভ্যালু বলে দিয়েছে, এক্স ওয়াই জেড এর ভ্যালু তোমার অবশ্যই বলে দেবে, ঠিক আছে। তাহলে প্রথমে কার ভ্যালু এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কত দিয়েছে 10, তাহলে আমি 10 লিখলাম ইকুয়াল টু কে যেমন আছে তেমন। তারপরে কার ভ্যালু ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত দিয়েছে ওয়াই এর ভ্যালু দিয়েছে তোমার 4, তাহলে আমি লিখলাম 4। তারপর কত জেড স্কোয়ার এর ভ্যালু, মানে আমি জেড এর ভ্যালু কত আছে 14, জেড স্কোয়ার মানে কত হয়ে গেল তাহলে 14 স্কোয়ার বা 14 ইন্টু 14, ঠিক আছে আমি 14 ইন্টু 14 হিসেবেই রাখলাম। তাহলে এখানে কত হচ্ছে এটার সঙ্গে যদি কাটি 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, ফের এটার সঙ্গে কাটলে 7 দুগুণে 14, মানে বেসিক্যালি কি হচ্ছে নিচে 7 সাথে 49 পড়ে আছে, এই 49টা যদি ক্রস গুণ করে দিই তাহলে কত হচ্ছে 10 এর সাথে গুণ হলে এইটা, তাহলে কে ইকুয়াল টু কত কে ইকুয়াল টু 490, তাই না। নিচে তো 49 ছিল 7 সাথে 49, ওটা যদি ক্রস গুণ করে দিই তাহলে কত হচ্ছে 10 এর সাথে গুণ করলে 490 কে ইকুয়াল টু। এইবার আবার দেখো ভ্যালু দিয়েছে তার মানে এক্স এর মান জানতে চাইবে, তাহলে এক্স ইকুয়াল টু কত ছিল এক্স ইকুয়াল টু কে ইন্টু y/z স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 490, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু আছে 16, আর জেড স্কোয়ার মানে কত জেড স্কোয়ার মানে হচ্ছে তোমার এখানে 7 আছে, জেড স্কোয়ার মানে কত হলো 7 সাথে 49। তাহলে দেখো এইটার সাথে এইটা কাটলো, কত দিয়ে কাটবে 10 দিয়ে কাটবে, তাহলে এক্স ইকুয়াল টু কত 10 ইন্টু 16 মানে কত হয়ে গেল 160, মানে উত্তর বি। বোঝা গেল। তো এই হচ্ছে মোটামুটি ভেদের অঙ্ক, আর কোনো অঙ্ক আছে না, আর কোনো অঙ্ক নেই, এখানে 12টা অঙ্কই আছে। তো ভেদের অঙ্ক আমি আগেও বলেছি এবং আবারও বলছি, ভেদের অঙ্ক যে পরীক্ষায় খুব যে আসে তা নয়, কিন্তু ভেদের অঙ্ক মোটামুটি মানে এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু এই পুলিশের কনস্টেবল বলো এসআই বলো এই সমস্ত পরীক্ষা কিন্তু দেখা যায়নি, কিন্তু আস্তে আস্তে কোশ্চেনের আমি যদি কঠিন চ্যাপ্টার হতো আমি বলতাম করো না, কিন্তু এটা সহজ চ্যাপ্টার, তোমরা নিজেরাই দেখলে কি এমন আছে সবই বলে দিচ্ছে তারপরে আবার করতে বলছে, ঠিক আছে। এই যে কে, এই কে এর ভ্যালুটা বের করা কিভাবে যায়, মানে জাস্ট তোমার ক্যালকুলেশন যার ঠিক আছে সে এমনি বের করে দিতে পারবে, সেখান থেকে রিলেশন করে হচ্ছে একটা উত্তর বের করা, তাই না। তো এই হচ্ছে পুরোপুরি অঙ্ক, ঠিক আছে। এই 12টা অঙ্ক যদি ভেদের অঙ্ক মানে করতেই হয় আর কি, এই 12টাই করো, এর বাইরে করার দরকার নেই, আমি বলছি করার দরকার নেই। যেগুলো শর্টে করিয়েছে সেগুলো শর্টেই করবে, তার কারণ কে কনস্ট্যান্ট ফনস্ট্যান্ট ওগুলো তোমার মাথায় না রাখলেও চলবে, তার কারণ হচ্ছে তোমার ওগুলোর প্রয়োজন পড়বে না, ঠিক আছে, ওগুলোর একদমই প্রয়োজন পড়বে না, নর্মাল তুমি মানে নিজের মতো করে যাবে, দেখবে মানে পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তার কারণ প্রয়োজন সেই সমস্ত পরীক্ষায় পড়ে যে কে নট ইকুয়াল টু 0, কে এর ভ্যালু এই, কু এর ভ্যালু ওই, যেটা ডেসক্রিপটিভ ফরম্যাট লেখা অঙ্ক যখন হয় তখন তোমার ওই সমস্ত জিনিস লাগে, কিন্তু এখানে কোনো ওই সমস্ত জিনিস লাগে না। তো এই ছিল আজকে ক্লাস, এইটা তোমাদের হয়ে গেল। তোমাদের অনুপাত সমানুপাত নিয়ে আর একটা ক্লাস হবে, যেটা পর্ব 4-এর, তাই না, আমরা তৃতীয় পর্ব শেষ করে দিয়েছি, এরপরে পর্ব 4-এর অনুপাত সমানুপাত নিয়ে একটা ক্লাস হবে, ওখানে মানে 1 ডজন অঙ্ক করাই আমি প্রতিদিন, ওটা আরেকটু বাড়িয়ে আমি পুরো একসাথেই কমপ্লিট করে দেবো। তো ওইটা যখন হয়ে যাবে দেন আমরা এর পরের চ্যাপ্টার অর্থাৎ পার্টনারশিপের চ্যাপ্টারের দিকে আস্তে আস্তে এগোবো। তোমরা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে এবং ভালো লাগলে কমেন্ট করবে, ঠিক আছে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।